শালিক বাড়িতে এসে অবধি অবিনাশ ভেবেছিল যে কল্যাণীর সঙ্গে দেখা করতে যাবে একদিন, কিন্তু যাওয়া তার ঘটে ওঠেনি। সে অলস হয়ে গেছে, এত অলস যে সে সংকল্পের পেছনে নরনারীর ভালোবাসার মতো এমন একটা অনুপ্রেরণার জিনিস তাও যেন তাকে জোর দেয় না। সে ঢের ভাবতে শিখেছে। অনেক সময়ই বিছানায় শুয়ে থেকে ভাবে, শুধু কোনো কাজ করে না, বিশেষ কারোর সঙ্গে কোনো কথা বলে না। এক একদিন সকাল থেকে সন্ধ্যা অবধি ঠায় বিছানায় শুয়ে থাকে, মাঝে গিয়ে একটু স্নান করে খেয়ে আসে। শুধু ভালোবাসার কথা আজকাল সে বড় একটা ভাবে না। এক এক সময় মনে হয় কল্যাণীকে আর ভালোবাসে সে কি? এক সময় এই ভালোবাসা তাকে ঢের আচ্ছন্ন করে রেখেছিল। এই রূপ এমন গভীর, এমন সম্পূর্ণভাবে অধিকার করে রেখেছিল তাকে যে পৃথিবীর মানুষের জীবনযাত্রার অন্যতম আশা আকাঙ্ক্ষা ও সার্থকতার সমস্ত দরজাই চাবি দিয়ে বন্ধ করে ভালোবাসা, মোহ ও কামনার উপাসনা করেছে বসে বসে সে। তাতে কি হলো? জীবন তাকে পদে পদে ঠকিয়ে গেল। শুধু কল্যাণীও যেমনি দূর তেমনি দূর হয়ে রইল। তবুও কল্যাণীকে পাওয়ার জন্য জীবনের সব দিকে একদিন সে অক্লেশে ছারখার করে ফেলতে পারত। কল্যাণী ছাড়া আর কোনো জিনিসেরই কোনো মূল্য ছিল না, কোনো নাম ছিল না যেন। হে বিধাতা, কোনো নামও ছিল না। আর্টের কোনো অর্থ ছিল না, প্রতিষ্ঠার কোনো মানে ছিল না। সংগ্রাম, সম্মান, মনুষ্যত্ব, সাধনা, প্রতিভা এগুলো কেমন নিঃস্ব মনে হতো যে সাধারণের ফুর্তি আহ্লাদ দিয়েই বা সে কী করবে। ভালোবাসা ছাড়া মনে হতো আর সমস্তই সাধারণের জিনিস। নিজের রোজগারের টাকাটুকু মানুষের জন্য যে স্বাধীনতা ও আত্মসম্মানের পথ ঠিক করে রাখে, তাকেও সে প্রাণ ভরে অবজ্ঞা করেছে। কিন্তু আজ এতদিন পরে এই জিনিসটাই চায় শুধু সে, নিজের রোজগারের নিশ্চিন্ত কয়েকটা টাকা মাসে মাসে। সেই সামান্য ভিত্তির ওপর যেটুকু স্বাধীনতা থাকে, যেটুকু তৃপ্তি থাকে। কিন্তু এই অকিঞ্চিতকর জিনিসও আজ তাকে কেউ দিচ্ছে না। কলকাতা ছেড়ে দেশে এসে মায়ের উপর নির্ভর করে থাকতে হচ্ছে তার। এমন অনেক কথা ভাবছিল অবিনাশ বিছানায় শুয়ে শুয়ে। এমন সময় কল্যাণী এলো। ব্যাপারটা যে কি হলো সহসা অবিনাশ বুঝতে পারল না। ধীরে ধীরে বিছানায় উঠে বসে দেওয়ালে ঠেস দিয়ে বললে, তুমি? বিছানার একপাশে এসে চুপি চুপি বসে কল্যাণী বললে, শুয়েছিলে শো? না না না, এখনই উঠতাম। বেড়াতে যেতে? অবিনাশ বললে, আজ লক্ষ্মী পুজো না? হ্যাঁ। এ রাতে তুমি কেমন করে এখানে এলে? দেখছই তো এসেছি। পুজো ফেলে? পুজো খানিক হয়েছে, খানিক হচ্ছে। তোমাকে ছেড়ে দিল? কল্যাণী বললে, কই, তোমাদের বাড়ি পুজো হবে না? কে আর করে? আহা, লক্ষ্মী পুজো। লক্ষ্মী সরস্বতী সব একাকার, তুমি তো জানোই সব। আহ, এই জ্যোৎস্নাটা বেশ লাগছে। এতক্ষণ শুয়ে থেকে এই জ্যোৎস্নাটার দিকে ছিলাম পিঠ ফিরিয়ে। তুমি যদি না আসতে তাহলে হয়তো ঘুমিয়েই পড়তাম। কেন, এবাড়ির লোকজন সব কোথায়? পাড়ায় গেছে হয়তো। কল্যাণী বললে, তুমিও তো কলকাতায় ছিলে। হ্যাঁ। কবে এসেছ? দিন 25। আমি যে এখানে এসেছি তা জানতে না তুমি? অবিনাশ ঘাড় নেড়ে বললে, জানতাম। একদিনও গেলে না যে বড়? অবিনাশ বললে, তোমার কাছে গেলে মনটা খুব ভালো লাগতো বটে। রাতে বেশ সুন্দর স্বপ্নও দেখতাম, কিন্তু ওই অবধি আর কি। কল্যাণী অবোধের মতো তাকিয়ে রইল। অবিনাশের মনে হলো হে মেয়েটি বড্ড বোকা। ভেবেই তার বড় কষ্ট হলো। মনে হলো, ছি, কল্যাণীর সম্বন্ধে এরকম ভাবনাও একদিন কত বড় অপরাধের জিনিস বলে মনে হতো। আজও পৃথিবীর মধ্যে এই মেয়েটিকেই সবচেয়ে কম আঘাত দিতে চায় সে। নিক্তির মাপের চেয়ে একে একটু বেশি কষ্ট দিতে গেলেই নিজের মন অবিনাশের আজও কেমন একটা
বিক্ষুব্ধ হয়ে পড়ে বটে, কিন্তু পড়া উচিত নয়। কিন্তু তবুও সেই ব্যথা কয়েক মুহূর্তের জন্যে শুধু। আগেকার মন তেমন দীর্ঘস্থায়ী হয় না আর। এ একটা চমৎকার রফা। কল্যাণীর সময় হয়তো খুব সংক্ষেপ। সে উসখুস করছিল। কি ব্যাপার? কল্যাণী বললে, একটু দরকার। এই বলে সে থামল। অবিনাশ তাকালো মেয়েটির দিকে। কল্যাণী বললে, শুনেছ নাকি? অবিনাশ একটু ভেবে বললে, হ্যাঁ শুনেছি। কি বলো তো? তোমাদের বাসায় চন্দ্রমোহন বাবু আছেন। কল্যাণী বললে, তাকে চেনো নাকি? না। কোনোদিনও দেখোনি? এই এবার দেখলাম। এদিককার রাস্তায় মাঝে মাঝে বেড়ায়। তোমার মেজদার সঙ্গে তোমাদের বগি গাড়িটাতে চড়ে। কল্যাণী বিছানার ওপর আঁক কাটছিল। একটু পরে বললে, তুমি কি বলো? অবিনাশ বললে, আমার মন ক্রমে ক্রমে নিরস্ত হয়ে উঠেছে। কাজ করতে ভালো লাগে না। দুঃসাধ্য জিনিসকেও সফল করে তুলবার মতো উদ্যম হারিয়ে ফেলেছি। দিন রাত চিন্তা করে করে সব কিছুরই নিষ্ফলতা প্রমাণ করতেই ভালো লাগে শুধু। এইসব অদ্ভুত ব্যাপারের কথাই ভাবি আমি। এরপর আমার কাছে আর কি শুনতে চাও তুমি? কল্যাণী বললে, আমি দিন রাত কি চন্দ্রমোহনবাবুর জুতোর শব্দ শুনলেও আমার ভয় পায়, এমন কান্না আসে। অবিনাশ একটু হেসে বললে, একদিন এই জুতোর শব্দ না ভালো লাগবে যে তা নয়। কল্যাণী বললে, তার আগে যে আমি মরে যাব। বুড়ি হয়ে তুমি বুড়ো চন্দ্রমোহনকে রক্ত গরম করবার জন্য মরধ্বজ ঘষবে। কল্যাণী বললে, মিছে কথা বাড়াও কেন? তুমি তো সেসব জানো। তোমার কাছে এসে কি আমার অনেক কথা বলবার দরকার? শোনো তবে। কল্যাণী অবিনাশের দিকে তাকালো। অবিনাশ বললে, অনেক দিন আমাদের দুজনার দেখা নেই। তোমার খোঁজ তবুও আমি সবসময়ই রেখেছি। কিন্তু আমার ব্যাপারটা তুমি একেবারেই জানতে পারোনি। তোমাকে আমি অনেকদিন আগে থেকেই জানি, আর জানবার দরকার নেই। মেয়েটিকে অবিলম্বে নিজের সব কথা জানিয়ে দিয়ে এই ক্ষণিক মুহূর্তের সৌন্দর্য অবিনাশ নষ্ট করতে গেল না। এই জ্যোৎস্নায় এই রূপসীকে এবং এই রূপসীর এই ক্ষণিক প্রেমকে প্রেমিকের মতো না হলেও শিল্পী আয়ুষ্কালের মতো উপভোগ করতে লাগল সে। মনে হলো এ উপভোগ প্রেমিকের উপভোগের চেয়েও ঢের প্রবীণ। একটা মানুষ মানুষের মতো আত্মহারা হয়, আর একটাই বিধাতার মতো সমাহিত হয়ে থাকে। ঢের প্রবীণ, ঢের সুপরিসরে উপভোগ, কিন্তু এক আধ মিনিটের জন্য শুধু। তারপরেই নিজের অনিকেত পৃথিবীতে ফিরে এলো অবিনাশ। কল্যাণী বললে, চন্দ্রমোহনের মুখ দেখেছ তুমি? দেখেছি। কেমন বলো তো? অবিনাশ ভাবছিল। কল্যাণী অত্যন্ত অসহায় হয়ে বললে, এমন মেনি বাঁদরের মতো মুখ আমি মানুষের মধ্যে কোনো দিনও দেখিনি। তুমি তা কল্পনাও করতে পারবে না অবিনাশদা। মানুষের মুখের সৌন্দর্যই যদি এত ভালো লেগে থাকে তোমার, তাহলে কোনো মুখ নিয়েই কোনোদিনও তৃপ্ত হতে পারবে না। তোমাকেও কেউ ঘুষ দিয়েছে নাকি? তুমিও যে চন্দ্রমোহনের হয়ে কথা বলছো। অবিনাশ একটু হেসে বললে, কল্যাণী, তুমি এরকম অসঙ্গত কথা বলো কেন? জীবন ঢের অসঙ্গতি শিখিয়েছে। সবচেয়ে অসংলগ্ন জিনিসকেও দেখলাম শেষ পর্যন্ত সবচেয়ে সত্য। অবিনাশ বললে, আমার নিজের সুখকে একসময় বেশ পুরুষ মানুষের মতো বলে মনে হতো, কিন্তু দিনের পর দিন যতই কাটছে, চামড়া ঝুলে পড়ছে, মাংস খসছে, হাড় জাগছে। তারপর এক একদিন ঘুম থেকে উঠে আরশিতে মুখ দেখে মনে হয়, এ কি হলো? নানা রকম বিভৎস জানোয়ারের আভাস মুখের ভেতর থেকে ফুটে বেরুতে থাকে। কিন্তু তাই বলে আমার কোনো দুঃখ নেই। মেয়েদের ভিতর যারা সবচেয়ে কুশ্রী, তারাও আমাকে ক্রমে ক্রমে বসুশ্রী বলে ঠাট্টা করেছে। হয়তো দূরে সরে যাবে আমার থেকে, আমিও তাদের কুৎসিত বলে টিটকারি দেব।
তারপর যখন কাজের সময় আসবে, তার যদি অনুমতি হয়, ওদের মধ্যে একজন 500 টাকার ইন্সপেক্টরেসকে বিয়ে করতে আমার একটুও বাধবে না। কি বাধা কল্যাণী? মুখের দোষগুণ শেষ পর্যন্ত আর থাকে না। টাকা জীবনটাকে সুব্যবস্থিত করে দেয়। কল্যাণী দাঁত দিয়ে ঠোঁট কামড়ে অবিনাশের দিকে তাকালো। নাক, চোখ, মুখ, এমনকি দাঁতের ভিতর থেকেও যেন তার আগুন ঠিকরে পড়ছে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো অবিনাশ ঠাট্টা করছে। তামাশা করতে যে লোকটি খুব ভালোবাসে তা কল্যাণী বরাবরই জানে। কাজেই মনটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো প্রায় আস্তে আস্তে। কেমন একটা অদ্ভুত অসঙ্গতির খোঁচা খেয়ে নিরুপায়ের মতো হাসতে হাসতে বললে, তোমার মুখকে তুমি চন্দ্রমোহনের মতো মনে করো? সেই রকমই তো হয়ে যাচ্ছি, দেখছিই তো। চন্দ্রমোহনের ও দোষটা তুমি ধরো না, সে আমি বুঝব। অবিনাশ বললে, তাকে বিয়ে করতে হয় করো, না করতে হয় না করো, কিন্তু যে কুৎসিত মানুষ প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছে তাকে কুৎসিত বলে ঘৃণা করে খারিজ করবে তুমি, এটা বড় বেকুবি হবে। কল্যাণী নিস্তব্ধ হয়ে রইল। একটু পরে বললে, তুমি পরিবর্তিত হয়েছ বটে। অবিনাশ বললে, তুমি হওনি? যদি না হয়ে থাকো, হওয়া উচিত তোমার। অবিনাশ বললে, আর্টিস্ট ছিলাম, কিন্তু আর্ট জীবনকে কি দিল? প্রেমিক হয়েও জীবনের কাছ থেকে কি পেলাম আমি? প্রেমিক হয়ে? এখন তুমি আর প্রেমিকও নও তাহলে? কাকে ভালোবাসবো? একজন রূপসীকে নিয়ে আমার কি হবে কল্যাণী? আমি নিজে খেতে পাই না। প্রেম বা শিল্প সংস্থান মানুষের জীবনের থেকে যে দুরন্ত চেষ্টা, সাহস, কল্পনা, দুঃসাধ্য পরিশ্রম দাবি করে, আমার জীবনের যে মূল্যবান জিনিসগুলো খরচ হয়ে গেছে সব, কিছু নেই এখন আর। উপহাস আছে এখন। জীবনের গতিশীল প্রগতিময় জিনিসগুলোকে টিটকারি দিতে পারি শুধু নিজের বিছানায় শুয়ে শুয়ে, ভোরের থেকে রাত, রাতের থেকে ভোর। সৌন্দর্যকে মনে হয় কাদা আর লাল স্রোত, ভালোবাসাকে মনে হয় পুতুল খেলা, পলিটিক্সকে মনে হয় উতর, আর্টকে ভাঁড়ামি। জীবনের মহত্ব, গুরুত্ব, মঙ্গল বলে যে সব জিনিস নিয়ে লোকে দিনরাত হৈ হৈ করছে, সবই আমার কাছে ভড়ং, ঢং, নিষ্ফলতা শুধু। আমি আজও বুঝি না এরা সত্য না আমি সত্য। আমার কোনো বিধাতা নেই। আমার মার দুঃখ কষ্ট দেখে একটা চাকরির সামান্য কটি টাকা ছাড়া অন্য কোনো জিনিসের জন্যেই আমার কোনো প্রার্থনা নেই। কিন্তু সে চাকরিও আমাকে দেয় না কেউ। কল্যাণী কাঠের মতো শক্ত হয়ে বসে রইল। অবিনাশ বললে, চন্দ্রমোহন তোমাকে বিয়ে করবে এজন্য ঈর্ষাও নেই আজ আমার, তেমন কোনো একটা যৌন কাতরতাও নেই। কিন্তু গত বছর হলে এই শেষের জিনিসটাও কি ভয়াবহ হয়ে উঠত, অবাক হয়ে আজ ভাবতে পারা যায়। 1 বছরের মধ্যে কতখানি ঘুরে গেছি। কল্যাণী বলল, উঠি। আচ্ছা। কিন্তু তবুও সে বসে রইল। অবিনাশ বললে, কার সঙ্গে যাবে? ছোটদা আসবে। কিশোর কোথায়? তোমাদের পাশের বাড়িতেই। হিমাংশুবাবুর বাড়ি? হ্যাঁ, ডেকে দেবে? আচ্ছা, দিই। অবিনাশ উঠল। কল্যাণী বললে, সত্যিই ডাকতে গেলে? তুমি বাসায় যাবে না? কল্যাণীর চোখ ছলছল করতে লাগল। অবিনাশ একটা চেয়ার টেনে বসে বললে, দিব্যি রাত, লক্ষ্মী পুজোর। সেই দিনগুলো ফুরিয়ে গেল কেন? কোন দিন? যখন তুমি ভালোবাসতে পারতে। অবিনাশ চশমাটা খুলে বললে, ফুরলো তো। আমার তো ফুরোয়নি। অনেক স্বামী স্ত্রীর জীবনই আমি দেখেছি। ভালোবাসা কোথাও নেই, সৌন্দর্যের মানে শিগগিরই ফুরিয়ে যায়। সমবেদনা থাকে বটে, কিন্তু সমবেদনা তো আর প্রেম নয়। কল্যাণী বললে, আমি স্বামী স্ত্রীর জীবনের কথা বলছি না। অবিনাশ বাইরের দিকে তাকিয়ে বললে, একটা গল্প মনে পড়ছে। এমন লক্ষ্মী পূর্ণিমার রাতে সেই গল্পটার ঢের মাধুর্য জমে ওঠে বটে। তোমাকে নিয়ে যদি আজ এই জ্যোৎস্নায় কোনো দূর দেশে চলে যাই আমি, যেখানে কেউ আমাদের খুঁজে পায় না, তুমি আমার স্ত্রী হও, আমি তোমার স্বামী হই, তাহলে আমি কোনো চরিতার্থতা পাব না।
কল্যাণীর বুকের ভিতর কেমন যেন করে উঠল। কোনো কথা বলতে পারল না সে। এই জ্যোৎস্না উতরে আবার ভোর আসবে, দুপুর আসবে, অমাবস্যা আসবে, বৃষ্টি আসবে। নানা দিক থেকে অনেক বিরুদ্ধাচারের সঙ্গে লড়াই করতে হবে। সে সংগ্রাম তুমি হয়তো কিছুদিন করতে পারবে, কিন্তু আমি পারবো না। কল্যাণী বললে, কেন? ভালোবাসা ও সৌন্দর্যকে অন্তঃসার শূন্য মনে হয় যে। কেন? সৌন্দর্য তো একটা ফুলের পাপড়ির মতো। কি তার মূল্য একটা কবিতার খাতায় ছাড়া এ পৃথিবীর আর কোথাও তার কোনো দাম নেই। মন আমার আজ কবিতার খাতার বদলে বিলের খাতায় ভরে উঠেছে। কল্যাণী আঁতকে উঠল। অবিনাশ বললে, ভালোবাসাও তো শেষ পর্যন্ত লালসায় গিয়ে দাঁড়ায় শুধু। লালসার কি যে মূল্য তা গত 2 বছরের মধ্যে আমি খুব বুঝতে পেরেছি। সে গুক্ষরির কাছে তোমার জীবনকে বিসর্জন দিতে চাই না আমি। আমার জীবনকেও নষ্ট করতে পারি না। কল্যাণী একটি মৃতপ্রায় মানুষের মতো এক কোণে জড়সড় হয়ে বসেছিল। অবিনাশ বললে, কিন্তু এও সব হতো আমাদের। খুব ভালোই হতো যদি চন্দ্রমোহনের মতো টাকা থাকতো। অবিনাশ একটু কেশে বললে, কিংবা তোমার মেজদার মতো টাকা থাকলেও আমি একবার চেষ্টা করতাম, কিন্তু আমার কিছুই নেই। লক্ষ্মী পুজোর অশেষ জ্যোৎস্নার মধ্যে লাল রাস্তার উপর কাঁকড়ের আরও লাল রাস্তার বাঁক ঘুরে ঘুরে বগি গাড়িটা নিঃশব্দে চলছিল, যেন এ চলার সীমা শেষ নেই। কিন্তু তবুও খুব তাড়াতাড়ি যেন পঙ্কজবাবুর গাড়ি বারান্দায় এসে ঝট করে গাড়িটা থেমে গেল। ঘোড়াটা খটখট করে খানিকটা লাফিয়ে উঠল, পাগলামি করল, চাবুক খেল, তারপর সব চুপ। কল্যাণী হঠাৎ চমকে উঠে বুঝতে পারল যে বাসায় এসে পৌঁছেছে। ছোড়দার পিছনে পিছনে তেতলা অবধি গেল কল্যাণী। কোথাও কেউ নেই। কল্যাণী বললে, কোথায় গেছে সব ছোড়দা? কে জানে কোথায়। দোতলায় নেমে সিধে খাবার ঘরের দিকে চলে গেল কিশোর। কল্যাণীও দোতলায় নামল। খেতে গেল না আর। হলের একটা চেয়ারের ওপর চুপ করে বসেছিল। কিশোরের গলার আওয়াজ রান্নাঘরে ক্রমাগত খনখন করছে। কাকে যেন ধমকে ধামকে সে ভূত ছাড়া করে দিচ্ছে। কিশোর অবিরাম বকে চলছিল, কিন্তু ছোড়দার গলার অস্তিত্ব ক্রমে ক্রমে লোপ পেয়ে এলো যেন কল্যাণীর কাছে। সে কিছুই দেখছিল না, বুঝছিল না। কিশোর খেয়ে এসে কল্যাণীকে অগ্রাহ্য করে ঘুমোতে চলে গেল। ওসমান এসে বললে, দিদিমণি। কল্যাণী নড়ে উঠল। ওসমান বললে, কর্তারা বোধহয় কেউ আজ রাতে ফিরবেন না। কোথায় গেছে? যাত্রা না পাঁচালি শুনতে হরিবাবুর হাবেলিতে। কল্যাণী বললে, কে কে গেছেন? ছোটবাবু আর আপনি ছাড়া সবাই। মাও? হ্যাঁ। আচ্ছা তুমি যাও। খাবেন না? কল্যাণী বললে, কে? চন্দ্রমোহনবাবু। আপনি? তিনি কোথায়? বাগানে বেড়াচ্ছেন। খাননি? না। তাকে ডেকে খেতে দাও গিয়ে। এই টেবিলেই দেব? দাও। ডেকে আনি? খাবার ঠিক হয়েছে? হ্যাঁ। আনো ডেকে। ওসমান চলে গেল। কল্যাণী ভাবছিল সে তেতলায় চলে যাবে কিংবা নিজের ঘরে যাবে ঘুমোতে, কিন্তু বসেই রইল সে। মস্ত বড় গোল ডিনার টেবিলটার পাশে একটা চেয়ারে খাবারের জন্য ও চন্দ্রমোহনের জন্য স্তব্ধ হয়ে প্রতীক্ষা করছে যেন সে। কল্যাণীর মনে হচ্ছিল, হে কেমন, কিন্তু এমনই তো হলো। জিনিসটাকে খুব বেশি অঘটন বলেও মনে হচ্ছিল না তার। চন্দ্রমোহন এলো। কল্যাণী বললে, বসুন। বলেই শিউরে উঠল। নিজের প্রতি বিরূপ কাতর ব্যথিত চোখ দুটোকে নীলাম্বরীতে ঢেকে তেতলার দিকে ছুটে চলে যাবার ইচ্ছে করল তার, কিংবা এই মেঝের ইট চুন কাঠের ভিতর মিশে যেতে ইচ্ছে করছিল তার। কেউ কোনো দিনও খুঁজে পাবে না তাকে আর। কিন্তু তবুও সময় বিধাতা তাকে বসিয়েই তো রাখলেন। চন্দ্রমোহনের ভাত এলো, কল্যাণীরও। কল্যাণী বললে, ওসমান। হুজুর।
এখন না, আমি পরে খাবো। ওসমান থালা তুলে নিয়ে গেল। চন্দ্রমোহন অত্যন্ত মর্মপীড়িতের মতো বললে, কেন, পরে কেন? কল্যাণী বললে, আপনি খান। আপনি কেন খাবেন না? খাবো তো, পরে। আমার সামনে খেতে খারাপ লাগে? কল্যাণী বললে, আপনার ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খাচ্ছি। একটু হেসে বললে, আপনি না খেলেও আমি খাচ্ছি, কাউকে কষ্ট দেবার ইচ্ছে আমার নেই। চন্দ্রমোহনবাবুর কখন কি লাগে ওসমান তদারক করে যাচ্ছিল। কল্যাণী তাকিয়ে দেখছিল মাঝে মাঝে। নিপুণ খানসামার মতো এসে বুঝে শুনে দরদ দিয়ে লোকটাকে খাওয়াচ্ছে। মাথাটা একটু কাত করে জানলার ভিতর দিয়ে জ্যোৎস্নার দিকে তাকিয়ে রইল কল্যাণী। খাওয়া শেষ হয়ে গেলে ওসমান টেবিল পরিষ্কার করে নিয়ে গেল। কল্যাণীর মনে হলো এখন সে চলে যেতে পারে। চন্দ্রমোহন মুখ ধুয়ে গামছায় মুখ মুছে টেবিল সাফ শেষ হওয়ার আগে এসে দাঁড়িয়েছে। ওসমান চলে যাওয়ার পর চন্দ্রমোহন বললে, আমি কাল পরশু তক এখান থেকে চলে যাব। কল্যাণী মাথা হেঁট করে বসেছিল। চন্দ্রমোহন বললে, আপনার বাবার মত পেয়েছি, আমারও কলকাতায় ঢের কাজ আছে ভাই। কল্যাণীর বুকের ভিতর ঢিপঢিপ করছিল। অস্ফুট স্বরে বললে, বাবার মত? কিসের মত? চন্দ্রমোহন বললে, তা তো আপনি জানেনই। কল্যাণী বললে, আপনার কাছে একটা অনুরোধ। চন্দ্রমোহন হাসি মুখে তাকালো। কল্যাণী বললে, আপনি যদি মানুষ হন, বাবাকে আর বিরক্ত করবেন না, আমাদেরও না। চন্দ্রমোহন ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসে পড়ে অত্যন্ত করুণ হয়ে বললে, আপনার বাবাকে কি আমি বিরক্ত করেছি? কল্যাণী একটু চুপ করে থেকে বললে, না হয় সেধেই বাবা আপনাকে ভালোবেসেছেন, কিন্তু। চন্দ্রমোহন তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, কিন্তু আর কেন কল্যাণী? কল্যাণীর আপাদমস্তক জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই এমন কান্না এলো তার। অতি কষ্টে কান্না চেপে চন্দ্রমোহনকে বললে, কি চান আপনি? চন্দ্রমোহন অত্যন্ত কাতর হয়ে বললে, তুমি দয়াময়ী, তোমার মতন দয়া আর কারণ নেই। আমি প্রথম দিন দেখেই বুঝেছি, শেষ পর্যন্ত তোমার জন্য যেন আমার মৃত্যু না হয়। কল্যাণীর ঠোঁটে আঁচল গুঁজে কঠিন আড়ষ্ট হয়ে বসে রইল। নড়বার চড়বারও শক্তি ছিল না তার। চন্দ্রমোহন একটু এগিয়ে এসে কল্যাণীর হাত ধরে বললে, তুমি আমাকে ভালোবাসো, বলো তুমি আমাকে ভালোবাসো। কল্যাণী হাত খসিয়ে দিয়ে বললে, না, ছাড়ুন। বলো আমাকে তুমি ভালোবাসো। কল্যাণী, বলো ভালোবাসো। কল্যাণী চোখের জলে একাকার হয়ে বললে, না না না, কোনো দিনও না, কোনো দিনও আপনাকে আমি ভালোবাসিনি। আপনি সরুন, আমাকে যেতে দিন, যেতে দিন। চন্দ্রমোহন বললে, আমি এখনো জানি তুমি আমাকে ভালোবাসো। কল্যাণী অবোধের মতো কাঁদতে কাঁদতে বললে, কে বলেছে সে কথা আপনাকে? আপনি ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। কল্যাণী চিৎকার করে উঠে বললে, আপনাকে দেখলে ভয় করে, আপনাকে দেখলে ঘেন্না করে আমার। বলতে বলতে কল্যাণী শোবার ঘরের দিকে ছুটে যেতে লাগলো। নিষ্কৃতি নেই, নিষ্কৃতি নেই। একটা ব্যাধের জাল যেন কল্যাণীকে ক্রমে ক্রমে ঘিরে ফেলছে। চন্দ্রমোহন মেঝের ওপর শুয়ে পড়ে কল্যাণীর পা দুটো জড়িয়ে ধরে বললে, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো কল্যাণী। সমস্ত শরীর চন্দ্রমোহনের যেন কেমন নিষ্পেষিত পাখির মতো, মাছের মতো কল্যাণীর পায়ের নিচে লুটিয়ে লুটিয়ে ছটফট করতে লাগলো। এ কি কাতরতা! মানুষ কোনোদিনও এত কাতর, এমন অনাথ শিশুর চেয়েও ভয়াবহ অথর্বতার পরিক্রমে বোকা মেয়ে মানুষকে স্তম্ভিত করতে পারে? কল্পনাও করতে পারেনি কোনোদিনও কল্যাণী। ধীরে ধীরে কান্না থেমে গেল তার। কান্না থামতেই নিজেকে সে ধিক্কার দিতে লাগলো। সে বোকা মেয়ে লোক ছাড়ার কি? নইলে এই মানুষটার কাছে এমন করে সে ঠকে যায়। বিচলিত হয়ে মেঝের ওপর বসে পড়ে চন্দ্রমোহনের দিকে তাকালো কল্যাণী। এই লোকটার অঙ্গ প্রত্যঙ্গের বিভৎসতাও নয় আজ আর। আজকের আকাশ, মাঠ, জ্যোৎস্না, পৃথিবীর কি একটা নিগূঢ় কাতরতা ও নিষ্ফলতার প্রতীক ব্যবসায়ী। না, সত্যি প্রতীকই চন্দ্রমোহন।
কল্যাণী বললে, উঠুন উঠুন। বলেছিলাম ঘেন্না করি, ভয় করি, কিন্তু এখন আর করি না সেসব কিছু। চন্দ্রমোহন মেঝের ওপর মাথা উপর রেখেই বললে, বলো ভালোবাসো। কল্যাণী আঁচলে চোখ মুছতে মুছতে বিড়বিড় করে কি বললে চন্দ্রমোহন ছাড়া কেউ আর তা শুনতে পেল না। চন্দ্রমোহনের সঙ্গে কল্যাণীর বিয়ে হবার পর বছরখানেক কেটে গেছে। কল্যাণীর 7 মাস চলছে। জরায়ুর শিশুটি যখন তাকে তেমন বিশেষ যন্ত্রণা দিচ্ছিল না, দিনটা মন্দ লাগছিল না, স্বামী কাছে ছিল না, তখন একটু অবসর করে মাকে সে চিঠি লিখতে বসল। এই 1 বছরের মধ্যে 3-4খানা চিঠি মাত্র তোমাকে লিখেছি মা, বাবাকে 1খানাও লিখতে পারিনি। বাবার 2খানা চিঠি আমি ঠিক সময়ই পেয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো উত্তর দিয়ে উঠতে পারি না। বাবা কি রাগ করেছেন? তোমরা তো জানতেই পেরেছ মা যে 7-8 কোটি টাকার ব্যবসা কিছু ব্যবসা নয়, ব্যবসাই নয়। ব্যাংকে ওর 15,000 টাকা আছে মাত্র, তারই সুদে আমাদের চলে। উনি অনেক সময় বলেন, ব্যবসা না করলে এ টাকা বাড়বে কি করে। ব্যবসা করতে চান, কিন্তু আমি জানি ব্যবসা বুদ্ধি ওর একেবারেই নেই। চারদিক থেকে লোকেরা এসে ওকে প্রায়ই ফুসলায়, উনি বিচলিত হয়ে যান। আমি এরকম করে শক্ত করে চেপে না থাকলে এ কটি টাকা অনেক আগেই মারা যেত। তখন আমরা দাঁড়াতাম কোথায়? সেই 15,000 টাকার মধ্যেও 7,000 টাকা বাবার দেওয়া, আমার বিয়ের সময় যে যৌতুক দেওয়া হয়েছিল সেই টাকা। মোট 15,000 টাকা আমাদের সম্বল। বিয়ের আগে ওর 8,000 টাকা ছিল মাত্র, কিন্তু ভুল খাতা দেখিয়ে ভাওতা দিয়ে বাবাকে ও মেজদাকে উনি প্রতারিত করেছেন বলে বাবা আজও ওর ওপর মর্মে মর্মে চটে আছেন। চিঠিতে লোকের মুখে ক্রমাগত ওকে গাল পাড়েন। তুমি তো তা করো না মা, তুমি জানো মেয়ে মানুষের স্বামী ছাড়া কি আর থাকতে পারে। তুমি বাবাকে বলে দিও তিনি যেন ওকে এরকম করে আর নির্যাতন করতে না যান, তাতে আমার বড় বেশি আঘাত লাগে। আমাকেও যা চিঠি লিখেছেন তাও ওকে গাল পেড়ে। আমাকে না জেনে না বুঝে জলে ফেলে দিয়েছেন, এইসব কথা লিখেছেন। এই জন্য আমার এত খারাপ লেগেছে যে বাবার চিঠির উত্তরও দিইনি। বাবাকে বলো তুমি যে আমাকে জলে ফেলে দেওয়া হয়নি, আমার স্বামীর কাছেই আমাকে রাখা হয়েছে। এসব কথার মর্ম বাবা হয়তো ভালোবাসবেন না, আমার স্বামী তার এমন বিষ দৃষ্টিতে, কিন্তু তুমি তো বুঝবে। এর আগে আমরা বালিগঞ্জের দিকে একটা বাড়িতে ছিলাম, ভাড়া লাগতো না, ওর দাদার বাড়ি। 2টো কোঠা আমাদের জন্য আলাদা করে দেওয়া হয়েছিল, বেশ খোলামেলা ছিল। সামনে একটা মস্ত বড় মাঠ, সেখানে ছেলেরা ফুটবল, হকি, ডান্ডাগুলি আরও কত কি খেলতো। আমি অনেক সময়ে জানলার গরাদ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, বেশ মজা লাগতো আমার ছোট ছোট ছেলে মেয়েদের খেলা দেখতে। ছোটদার সঙ্গে আর ওই ভূষণ আর আকুশির সঙ্গে ছেলেবেলায় আমিও তো কত খেলেছি। ভূষণ কোথায় মা এখন? বিয়ে হয়ে গেছে? কোথায় হলো? আকুশি কোথায়? বালিগঞ্জের বাড়িতে বেশ আলো হাওয়া আসতো, খুব শান্তি ছিল, বিশেষ কোনো কাজ ছিল না। একটা ঠিকা ঝি ছিল, সেই সব করে দিত। ওর দাদাদের সঙ্গে একসঙ্গে খেতাম, সারা দিন সেলাই করতাম, আর মাঝে মাঝে উনি আমার সঙ্গে তাস খেলতে চাইতেন। দুজনে মিলে খেলতাম, বেশ মজা লাগতো। ওর দাদার একটা এসরাজ ছিল, সন্ধ্যের সময় সেটা বাজাতাম। এসরাজ বাজাতে জানি না আমি অবশ্যই, উনিও জানেন না, কিন্তু ওই একরকম হতো। কিন্তু সে বাড়িটা আমাদের ছেড়ে দিতে হয়েছে। ওর দাদা বললেন যে তার নিজের লোকজন আসবে। শ্যামবাজারের দিকে বাড়ি ভাড়া করতে হয়েছে আমাদের। গোটা বাড়ি অবশ্যই নয়, 2টো ঘর ভাড়া করেছি। একটা রান্নাঘর আছে, রান্নাঘরটা 1 তলায়, ঘর 2টো দোতলায়। এই সময় ওঠানামা করতে হয়, এই যা কষ্ট। এখন আমার 7 মাস। উনি বলেন একটা রাঁধুনি রেখে দিই, কিন্তু তাতে বড় পয়সা খরচ। এখন আমাদের সম্পূর্ণ সুদের টাকাই চালাতে হচ্ছে শুধু।
75 না 70 কত করে পান মাসে। তার থেকে বাড়ি ভাড়াই দিতে হয় 35, আর 35-এ আমাদের চালাতে হয়। কাজেই রাঁধুনি রাখবো কি করে? ঠিকই ঝিও রাখিনি, সব কাজ আমিই করি। তুমি কিছু ভেবো না মা, ভারী জিনিস কিছু তুলতে হয় না। 2 জন মানুষের রান্না তো মোটে, কত আর ভার হবে। কল আছে, জলের জন্য বিশেষ কষ্ট পেতে হয় না। ওঠানামাও বেশি করি না। সেই ভোরে নামি, একেবারে রান্না সেরে স্নান করে ওকে দিয়ে আমি খেয়ে তবে গিয়ে ওপরে উঠি। বেশি হাঙ্গাম পোহাতে হয় না। বাসাটা গলির ভেতরে, তাই বড্ড অন্ধকার, হাওয়া তেমন খেলে না। আমাদের ঘর দুটোর দক্ষিণ পূব বন্ধ, উত্তর দিকে 2টো জানালা। জানালার পাশেই কাদের বাড়ির সব প্রকাণ্ড দেওয়াল, একেবারে আকাশ অব্দি চলে গিয়েছে। আকাশটাকে বড় একটা দেখতে পাওয়া যায় না, সেই যেন কেমন লাগে মাঝে মাঝে। একেবারে হাঁপিয়ে উঠতে হয়। গলির ভিতর আমের খোসা, নেংটি ইঁদুর মরা, পচা বেড়াল, ভাত তরকারি উচ্ছিষ্ট, কাদের একটা গোয়াল, 2-1 কুষ্ঠ রোগী, এইসব মিলে গন্ধ হয় বড়। কাজে জানালার দিকে বড় একটা যাই না। কিন্তু আমার মনে হয় পেটে ছেলে আছে বলেই বোধহয় মনের এরকম আটকানে অবস্থা। শরীরটাও খারাপ লাগে, তাই না মা? ছেলে হয়ে গেলে আবার বেশ আরাম পাবো, উনিও তাই বলেন। শিগগিরই হয়ে যাবে, আর বেশি দেরি নেই। উনি বলেছেন তখন ভাড়াটে ঘোড়ার গাড়িতে করে আমাকে নিয়ে রোজ বিকেলে একটু একটু বেড়াবেন। বড়দা কি এখনো বিলেত? তার কোনো চিঠি পাও? বড়দা কি আর দেশে ফিরবে না? কতদিন দেখিনি তাকে। যখন বিলেত চলে যায়, আমার মনে আছে আমি ঘুমোচ্ছিলাম, তুমি আমাকে জানালে। আমি দৌড়ে গিয়ে তাকে প্রণাম করলাম। মেজদা নাকি কলকাতায় এসেছিলেন, আমাদের সঙ্গে দেখা করলেন না কেন? 3-4 বার কলকাতায় এসেছিলেন, অথচ একবারও এদিকে এলেন না। জানতে পেরে আমি প্রত্যেকবার কত কেঁদেছি, তোমাকে লিখেছি, কিন্তু তবুও মেজদা একবারও দেখা করতে এলেন না। ওর ওপর না হয় তার রাগ থাকতে পারে, কিন্তু আমি তার বোন নই কি? তবে কেন তিনি আমাকে কাঁদালেন? ওরা আর আমাকে বোন বলেও মনে করে না, এই জন্য আমার এত কষ্ট হয়, মাঝে মাঝে বুক ফেটে যেতে থাকে। কিন্তু উনি এসে ধীরে ধীরে আমাকে সান্ত্বনা দেন, তাই তো আমার একটু ভালো লাগে। ছোড়দা মাঝে মাঝে এখানে আসে, কিন্তু ওকে দেখলেই নাক খিচে উঠে চলে যায়। এতে আমার বড় খারাপ লাগে। ছোড়দা কেন এরকম করছে? ছোড়দাকে তুমি লিখে দিও এরকম করে না যেন আর। সব মানুষই মানুষ, বিশেষ করে যে মানুষ ওর মতো জীবনের কাছ থেকে এত বেদনা বিড়ম্বনা পাচ্ছে, তাকে ঘৃণা না করে একটু সমবেদনা দেখালেই মানুষের কাজ হয়। তুমি কি একবার কলকাতায় আসবে না? তোমাকে বড় দেখতে ইচ্ছে করে, বাবাকেও। কিন্তু তোমরা কেউ আসো না কেন? সন্তান না হলে আমি দেশেও যেতে পারি না। আগে আমাকে দেশে যেতে লিখেছিলে, কিন্তু তখন মেজদা কলকাতায়, অথচ আমাদের সঙ্গে দেখা করলে না, সেই জন্যে যাইনি। কিন্তু এসব অভিমান এখন আর আমার নেই। আগে নানা জিনিসেই ঢের কষ্ট হতো, কিন্তু এখন ক্রমে ক্রমে সব যেন বুঝতে পারছি। আঘাত ক্রমে ক্রমেই কম অনুভব করি। একদিন হয়তো কোনো রকম আঘাত বোধই থাকবে না। এই 1 বছরের ভিতর আমি ঢের বড় হয়ে গেছি মা। আর শীতে দেখলে হাসি পায়। উনিও মাঝে মাঝে আমার চেহারা দেখে হাসেন, দুঃখ করেন, কিন্তু ঠাট্টা করেন না, বকেন না। নিজেকে মাঝে মাঝে কেমন আধবয়সী বুড়ো মানুষ বলে মনে হয়। কিন্তু মনটাই যে আস্তে আস্তে ঢের বয়স্ক হয়ে গেছে। বিয়ের আগের সেই ছেলে মানুষই নেই, অভিমান নেই, অহংকার নেই, ডায়েরি লিখবার স্বাদ নেই, সিনেমা দেখার প্রবৃত্তি নেই। কী সব অদ্ভুত বই পড়তাম, সেসবের কথা মনে পড়লে এখন গায়ে জ্বর আসে। মেয়েদের কাছে চিঠি লিখিনি আর, ইচ্ছে করে না। কি হবে লিখে? তাদের সঙ্গে দেখা করতেও ভয় করে। তারা দিন রাত এত সব বড় বড় কথা বলে, তাদের ভাব ভাষা চিন্তা ভালো করে বুঝতে হলে ঢের বিদ্যা বুদ্ধি চাই। কিন্তু এই সবই আমার কাছে অসার বলে মনে হয়। এসব দিয়ে কি হবে?
বিয়ের আগের সেই ভালোবাসাও নেই। স্বামী স্ত্রীর সম্পর্কটা অন্যরকম, সেবা ও শ্রদ্ধার জিনিস। উনি বলেন ভালোবাসারও জিনিস, কিন্তু আমি বুঝি না। হয়তো স্বামীরা ভালোবাসে, স্ত্রীরা শ্রদ্ধা করে, কিংবা যে মেয়ে মানুষদের চরিত্র খারাপ তারা অন্য পুরুষদের সঙ্গে ভালোবাসা করে বেড়ায়, তাই না মা? ওর এক বন্ধু আছেন, ডাক্তার, বুড়ো মানুষ, মিডওয়াইফারি খুব ভালো জানেন। তিনি প্রায়ই সন্ধ্যের সময় এখানে এসে চা খান ও আমাকে দেখে যান। কদিন থেকেই বিছানার ওপর আমাকে চিৎ করে শুইয়ে পেটের কাপড় উঠিয়ে পেট নেড়েচেড়ে দেখছেন। কাল পেটের ওপর কান রেখে অনেকক্ষণ কি যেন শুনছিলেন। বুড়ো মানুষ না হলে আমার বড় লজ্জা করত। তারপর বললেন, ছেলে হবে, পেট খুব বড় কি না, কাজেই সন্তানও খুব বড়, কাজেই ছেলে। তাছাড়া নড়াচড়ার রকম দেখেও উনি বুঝেছেন যে ছেলেই হবে। ছেলেই হলো। যেই দেখে সেই বলে, এ কি, এ যে আরেক চন্দ্রমোহন এলো। ঠিক তেমনি মেনি বাঁদরের মতো মুখ, হলদে রং, চোখ পিটপিট করছে, ভুরু দুটো রোঁয়ায় ভরা, মুখের ভিতর কেমন একটা নির্মম ধাপ্পাবাজির ইশারা, তারপর কেমন একটা নিঃসহায়তা। কিন্তু কল্যাণীর চোখে এসব কিছুই ধরা পড়ে না। সুস্থ সন্তানকে মাই খাইয়ে নিজের বুকের ভিতর জড়িয়ে এমন ভালো লাগে তার। এমনি করে মাস আষ্টেক কেটে গেল। ছেলের দাদা দিদিমা কেউ তাকে দেখতে এলো না। কল্যাণীরও দেশে যাওয়া হলো না। চিঠিও সে আর পায় না কারুর, লেখেও না কাউকে। একদিন দুপুরবেলা চন্দ্রমোহন দেখল যে কল্যাণী ঘুমোচ্ছে। সমস্ত শরীরের জামা কাপড় সবই প্রায় খোলা। ছেলেটিকে মাই দিতে দিতে কি একরকম আদরে ও পিপাসায় নিজের শরীরের সাথে ছেলের শরীর একেবারে মিশিয়ে ফেলেছে যেন। মিশ্রণ ছাড়া পৃথিবীতে আর কিছুই যেন চায় না কল্যাণী। জিনিসটাকে সোজাসুজি বুঝতে পারল না চন্দ্রমোহন। উদ্ভটভাবে ভাবলে, এই ছেলেটা তো সে নিজেই। দিকবালিকারা মাথা নেড়ে নেড়ে বললে, তুমিই তো। এই স্বর্গসম্ভবা কল্যাণীর মতো মেয়ের জীবনেরও এক বিরাট উচ্ছৃঙ্খলতা, উপহাস, নোংরামি, অধঃপতন ও নিজের মনের এক অপরিসীম লালসার রসে মন তার উত্তেজিত হয়ে উঠল। কিন্তু সম্প্রতি উপায় নেই, রাত্রে হবে। কল্যাণী আবার 8 মাস, আর এক চন্দ্রমোহন আসছে। গভীর পরাক্রমের সঙ্গে আপাতত নিজেকে সংযত করে নিয়ে চন্দ্রমোহন বেরিয়ে গেল।